গ্রামের নাম শালবন। নামটা শুনলে মনে হবে চারপাশে নিশ্চয়ই ঘন শাল গাছের বন, কিন্তু বাস্তবে ছিল একসময়কার সমৃদ্ধ গ্রামের ধ্বংসাবশেষের মতো। গ্রামের একদিকে ধান ক্ষেত, অন্যদিকে কুয়াশায় ঢাকা বিশাল বেল, আর গ্রামের শেষের মাথায় ছিল একটা পুরনো জমিদার বাড়ি, মল্লিক বাড়ি। বাড়িটা প্রায় 30 বছর ধরে পরিত্যক্ত। দিনের বেলাতেও কেউ সেখানে যেত না, কারণ গ্রামের মানুষ জানতো সন্ধ্যার পর মল্লিক বাড়ির আশপাশ দিয়ে গেলে কখনো কখনো শোনা যায় ঝিন 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 নুপুরের শব্দ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শব্দটা কখনো একই জায়গা থেকে আসতো না। কখনো বাড়ির ভিতর থেকে, কখনো পুকুর ঘাট থেকে, কখনো আবার গ্রামের শেষের রাস্তা ধরে এগিয়ে আসতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যে মানুষগুলো একবার সেই শব্দের উৎস খুঁজতে গিয়েছিল, তারা কেউ আগের মতো ফিরে আসেনি। কেউ পাগল হয়ে গিয়েছিল, কেউ গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, আর দুজন মানুষ নিখোঁজ হয়েছিল। তবে এসব গল্পকে গ্রামের বেশিরভাগ তরুণেই কুসংস্কার বলে মনে করত। তাদের মধ্যে একজন ছিল রাফি, বয়স 24। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কয়েক মাসের জন্য গ্রামে এসেছিল। শহরে বড় হওয়া, গ্রামের এসব ভুতুড়ে গল্প তার কাছে ছিল নিছক বিনোদন। রাফির ছোট বোন মায়া অবশ্য এসব বিশ্বাস করত। মায়ার বয়স 19। সে ছিল শান্ত স্বভাবের মেয়ে, বই পড়তে ভালোবাসত, গান শুনত, আর গ্রামের পুরনো গল্প সংগ্রহ করার একটা অদ্ভুত শখ ছিল। একদিন বিকেলে মায়া তার বান্ধবী তৃষাকে নিয়ে মল্লিক বাড়ির সামনে গিয়েছিল। সেদিন আকাশ ছিল অস্বাভাবিক কালো, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছিল। তৃষা বারবার বলছিল, মায়া চল না, এখানে দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে। মায়া হাসলো, আর 5 মিনিট? তুই সব সময় 5 মিনিট বলিস, তারপর আধা ঘন্টা হয়ে যায়। মায়ার বাড়িটার দিকে তাকিয়ে বলল, তুই জানিস এই বাড়িতে নাকি একসময় মল্লিক পরিবারের সবচেয়ে ছোট মেয়ে থাকতো? কে? নন্দিনী? তার কি হয়েছিল? মায়া উত্তর দেওয়ার আগেই ঝিন দুজনেই থেমে গেল। আবার ঝিনঝিন। তৃষার মুখে হাসি মিলিয়ে গেল। শুনলি? মায়া ধীরে ধীরে মাথা নাড়ালো। হ্যাঁ, শব্দটা আসছিল বাড়ির ভিতর থেকে। তৃষা মায়ার হাত ধরে বলল, চল। কিন্তু মায়ার চোখ তখন বাড়ির ভাড়া বারান্দার দিকে। সেখানে অন্ধকারের মধ্যে যেন কিছু একটা পড়ে আছে। মায়া বলল, ওটা কি? কি ওইটা? সে এগিয়ে গেল। তৃষা তাকে আটকাতে চাইল, মায়া যাস না, কিন্তু মায়া শুনল না। বারান্দা ভাঙা ইটের পাশে একটা ছোট কাপড়ের টুকরো পড়েছিল। তার নিচে চকচক করছিল ধাতব কিছু। মায়া হাত বাড়িয়ে কাপড়টা সরালো। একটি নূপুর, পুরনো রূপালী নূপুর। কিন্তু নূপুরটা সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, এতে কোনো ধুলো ছিল না, যেন মাত্র কিছুক্ষণ আগে কেউ সেটা খুলে রেখে গেছে। মায়া নূপুরটা হাতে তুলে নিল। তার আঙুল ঠান্ডা হয়ে গেল, বরফের মতো ঠান্ডা। মায়া, তৃষ্ণার কণ্ঠ কাঁপছিল, ওটা রেখে দে। মায়া বল। কেন? জানি না, কিন্তু আমার ভালো লাগছে না। মায়া হেসে বলল, একটা নূপুর নিয়ে এত ভয় পাচ্ছিস? সে নূপুরটা নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলল। তারপর দুজনে বাড়ি ফিরে এলো। কিন্তু তারা জানতো না, সেদিন সন্ধ্যায় মায়া যে জিনিসটা বাড়িতে নিয়ে এসেছে, সেটা শুধু একটা পুরনো নূপুর ছিল না, সেটা ছিল একটি অপেক্ষা, একটি অসমাপ্ত প্রতিশোধ, আর এমন একটা আত্মার বন্ধন যেটা ভাঙতে হলে বহু বছর আগের একটি রক্তাক্ত সত্য প্রকাশ করতে হবে। সেই রাতে মায়া ঘুমাতে যাওয়ার আগে নূপুরটা বের করলো, তার ঘরের টেবিলের উপরে রাখলো। মা রান্নাঘর থেকে বললেন, কি পেয়েছিস? নূপুর? কোথায়? মল্লিক বাড়ির সামনে। মায়ের হাত থেকে প্লেট প্রায় পড়ে যাচ্ছিল। কি বলিস? মায়া অবাক হয়ে তাকালো। মল্লিক বাড়ির সামনে পেয়েছি। মা দ্রুত ঘরে এসে নূপুরটা দেখল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা কোথা থেকে পেয়েছিস? বললাম তো। মা নূপুরটা হাতে নিলেন না, বরং পিছিয়ে গেলেন। এটা এখনই ফেলে দিয়ে আয়। মায়া হেসে বলল, মা, তুমিও এসব বিশ্বাস করো? আমি যা বলছি কর। কিন্তু কেন? মা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বললেন, এই নূপুরটা আমি আগে দেখেছি। কোথায়? তোর নানুর বাড়িতে। কার? মা উত্তর দিলেন না, শুধু বললেন, এটা ঘরে রাখবি না। মায়া বিষয়টা নিয়ে আর কথা বাড়ালো না, কিন্তু নূপুরটা ফেলে দেওয়ার বদলে বালিশের নিচে রেখে দিল। সেই রাতে প্রথম ঘটনাটা ঘটল। রাত তখন প্রায় 3টা। মায়ার ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারছিল না কেন,
অন্ধকার ঘর, জানালার বাইরে বাতাস নেই। হঠাৎ ঝিন, মায়ার চোখ খুলল। ঝিনঝিন শব্দটা তার ঘরের ভিতর থেকেই আসছে। সে ধীরে ধীরে উঠে বসল। তারপর শব্দটা থেমে গেল। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। মায়া ভাবল হয়তো স্বপ্ন দেখছে। ঠিক তখনই তার বিছানার নিচ থেকে একটা ফিসফিস শব্দ এলো। মায়া, মায়া। মায়ার শরীর জমে গেল। সে বিছানার নিচে তাকালো না। আবার শব্দটা এলো, মায়া। এইবার কণ্ঠটা ছিল এক তরুণীর। মায়া কাঁপতে কাঁপতে লাইটটা জ্বালালো। কেউ নেই। বিছানার নিচে তাকানোর সাহস হলো না। হঠাৎ তার চোখ পড়ল পায়ের দিকে। সে দেখল তার ডান পায়ের গোড়ালিতে একটা নূপুর পরানো। সেই নূপুর যেটা সে বালিশের নিচে রেখেছিল। মায়া চিৎকার করে উঠল। তার চিৎকারে রাফি ছুটে এলো। কি হয়েছে? মায়া কাঁদতে কাঁদতে পায়ের দিকে দেখালো। ভাইয়া, এটা আমি পরিনি। রাফি হাঁটু গেড়ে বসে নূপুরটা দেখল। সে অবাক হয়েও ভয় পেল না। তুই নিজেই হয়তো ঘুমের মধ্যে পড়ে নিছিস। না, তাহলে কিভাবে? আমি জানি না। রাফি নূপুরটা খুলতে চেষ্টা করলো, কিন্তু নূপুরটা নড়ল না। সে জোরে টান দিল, কাজ হলো না। আর তখনই নূপুরের ঘণ্টাগুলো নিজের থেকে বেজে উঠল। ঝিন ঝিন ঝিন। রাফি থেমে গেল। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ কমে গেল। মায়া কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, এটা খুলে দাও। রাফি আবার চেষ্টা করলো। এবার নূপুরটা যেন জীবন্ত হয়ে আঙুলের চারপাশে শক্ত হয়ে গেল। রাফি হাত সরিয়ে নিল। এটা অদ্ভুত। হঠাৎ মায়া দেয়ালের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। রাফি বলল, কি হয়েছে? মায়া ফিসফিস করে বলল, ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাফি ঘুরে তাকালো। কেউ নেই। কোথায়? মায়া আঙুল তুলে দেখল, ওখানে ছিল। রাফি বলল, কেউ নেই। মায়া বলল, ছিল। কেমন দেখতে? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সাদা শাড়ি, লম্বা চুল। তারপর তার চোখ নূপুরের দিকে গেল। আর ওর পায়ের আরেকটা নূপুর ছিল। পরের দিন সকালে খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল। মায়ার মা গ্রামের বৃদ্ধ করিম চাচাকে ডাকলেন। করিম চাচা মল্লিক বাড়ির অনেক পুরনো ইতিহাস জানতেন। তিনি নূপুরটা দেখে দীর্ঘশ্বাস ফেললেন। আমি ভয় করছিলাম এই জিনিস আবার বের হবে। রাফি বলল, আপনি এটাকে চিনেন? করিম চাচা বললেন, চিনি। কার? নন্দিনীর। মায়া চুপ করে শুনছিল। করিম চাচা বলতে শুরু করলেন, প্রায় 30 বছর আগে মল্লিক বাড়িতে নন্দিনী নামের একটা মেয়ে থাকতো। বয়স ছিল মাত্র 18। খুব সুন্দর ছিল। সব সময় পায়ে নূপুর পরতো। মায়া জিজ্ঞেস করলো, তার কি হয়েছিল? করিম চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন। সে মারা গিয়েছিল। কিভাবে? বলা হয়েছিল সে পুকুরে পড়ে মারা গেছে। রাফি বলল, বলা হয়েছিল মানে? বৃদ্ধ লোকটা রাফির চোখের দিকে তাকালেন, কারণ কেউ তার মৃত্যু দেখেনি। তাহলে তার লাশ পাওয়া গিয়েছিল মল্লিক বাড়ির পিছনের পুকুরে। মায়া বলল, নূপুর? করিম চাচা বললেন, এক পায়ে ছিল। আর অন্যটা? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে নূপুরটার দিকে তাকালেন। কখনো পাওয়া যায়নি। মায়ার বুক ধক করে উঠল। তাহলে এটা? হ্যাঁ। করিম চাচা মাথা নাড়ালেন। এটাই সম্ভবত নন্দিনীর হারানো নূপুর। রাফি হেসে বলল, কিন্তু এটা তো অনেক বছর আগের কথা। একটা নূপুর কিভাবে? করিম চাচা তার কথা কেটে বললেন, তুই জানিস না? কি? নন্দিনী মারা যাওয়ার পর প্রথম যে মেয়েটা এই নূপুরটা পেয়েছিল সেও মারা গিয়েছিল। ঘর নিস্তব্ধ হয়ে গেল। কতদিন পরে? নূপুর পাওয়ার 7 দিন পরে। মায়া ধীরে ধীরে নিজের পায়ের দিকে তাকালো। আর দ্বিতীয়জন? করিম চাচা বললেন, সেও 7 দিন। তৃতীয়? 7 দিন। রাফি এবার হাসল না। মোট কতজন? করিম চাচা বললেন, আমি নিশ্চিত নই। আপনি জানেন না? কারণ যারা নূপুর পেয়েছিল তাদের কেউই শেষ পর্যন্ত বেঁচে থাকেনি। মায়ার গলা শুকিয়ে গেল। তাহলে এটা খুলতে হবে। করিম চাচা মাথা নাড়ালেন। খুলবে না। কিভাবে খুলবে? বৃদ্ধ লোকটা বললেন, যে মেয়েটা পায়ে এটা লাগে তার স্বপ্নে নন্দিনী আসে। মায়া চমকে উঠল। আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। করিম চাচা তাকালেন। কি দেখেছিস? মায়া বলল, একটা পুকুর। পুকুরের ধারে একটা মেয়ে দাঁড়িয়েছিল। নন্দিনী। জানি না সে কি বলছিল। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলছিল। তার চোখে পানি এলো। আমার পা দুটো খুঁজে দাও। করিম চাচা চোখ বন্ধ করলেন।
তাহলে শুরু হয়ে গেছে। সেই দিন থেকে মায়ার জীবন বদলে গেল। প্রথম দিন সে আয়নার নিজের প্রতিবিম্বের পাশে আরেকটি মেয়ের ছায়া দেখতে পেল। দ্বিতীয় দিন তার ঘরের দরজার সামনে ভেজা পায়ের ছাপ পাওয়া গেল। তৃতীয় দিন রাতে সে শুনল কেউ তার নাম ধরে ডাকছে। চতুর্থ দিন তার ঘরের দেওয়ালে নখের আঁচড়ের মতো দাগ দেখা গেল। আর প্রতিদিন রাতে নুপুরের শব্দ বাড়তে লাগলো, ঝিন ঝিন ঝিন। মায়া ঘুমাতে পারত না। রাফি সারা রাত তার ঘরের বাইরে বসে থাকতো। পঞ্চম রাতে মায়া হঠাৎ বলল, ভাইয়া। হুম, আমি জানি নন্দিনী কোথায় আছে। রাফি তাকালো, কোথায়? মায়া জানালার বাইরে তাকিয়ে বলল, মল্লিক বাড়িতে। কিভাবে জানলি? সে আমাকে দেখিয়েছে। রাফি বলল, স্বপ্নে? মায়া মাথা নাড়ালো, না। তারপরে ধীরে ধীরে বলল, জেগে থাকা অবস্থায়। সেদিন রাতে রাফি সিদ্ধান্ত নিল সে মল্লিক বাড়িতে যাবে। মায়া যেতে চাইল, রাফি রাজি হলো না। কিন্তু যখন সে একা বাড়ি থেকে বের হলো তখন মায়া তাকে অনুসরণ করলো। রাত তখন 11:30। গ্রাম ঘুমিয়ে গেছে। আকাশে মেঘ। মল্লিক বাড়ির সামনে পৌঁছাতেই রাফি থেমে গেল। দরজায় আধা খোলা, যদিও গ্রামের মানুষ বলছিল দরজাটা বহু বছর ধরে বন্ধ। রাফি মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। কেউ আছেন? কোনো উত্তর নেই। সে ভিতরে ঢুকলো। মেঝেতে ধুলো, দেওয়ালে পুরনো ছবি। একটি ছবির সামনে গিয়ে রাফি থেমে গেল। ছবিতে এক তরুণী দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, লম্বা চুল, পায়ে নূপুর। ছবির নিচে লেখা নন্দিনী মল্লিক। ঠিক তখনই পিছন থেকে মায়ের কণ্ঠ এলো, ভাইয়া। রাফি ঘুরে দাঁড়ালো। এখানে তুই? কিছু বলল না। সে ছবিটার দিকে তাকিয়েছিল, তারপর বলল, এই মেয়েটাই। কি? স্বপ্নে যাকে দেখেছি। হঠাৎ বাড়ির ভিতর থেকে নূপুরের শব্দ ভেসে এলো, ঝিন। দুজনেই স্থির হয়ে গেল। তারপর শব্দটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো, ঝিনঝিন। একটা ঘর, তারপর আরেকটা, তারপর সিঁড়িতে, তারপর তাদের ঠিক পিছনে। ঝিনঝিন ঝিন। রাফি ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু মায়ার চোখে তখন দরজার উপারে। সে ফিসফিস করে বলল, ওখানে। দরজার ওপার থেকে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়েছিল। তারপর ছায়াটা ধীরে ধীরে নিচে নামতে লাগলো। লম্বা চুল, সাদা শাড়ি, আর রক্তমাখা পা। মায়া চিৎকার করে উঠল। রাফি তাকে ধরতে বাইরে দৌড় দিল, কিন্তু দরজা দিয়ে বের হওয়ার আগে মায়ার পায়ের নুপুরটা জোরে বেজে উঠল, ঝিন ঝিন ঝিন। তারপর অন্ধকার থেকে একটা নীরব কণ্ঠ ভেসে উঠল, আমার অন্য নুপুরটা। প্রিয় গল্পপ্রেমীরা, আমার গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।